আরে বেড়া খালি ওই যে জাইলো ধরছে সে জাইলে না ওই ব্যস্ত দিয়েছে ওই ব্যাগটাই আমাদের দিয়ে দিয়েছে। কুমার তো চাষ হয় কুমার না সেটা তো না, এটা না কুমার চাষ হয় না, সামুদ্রিক কুমার। সমুদ্রের কুমার বড় বড় সামুদ্রিক কুমার। আর তোমার হাওয়া সিংহের আছে 12টা। আমি আপনাকে খাওয়াতে চাইছিলাম রামসোস মাছ। 1200 এই আছে ওইটার জন্য গেছিলাম যে রামসোস ছয়টা পাওয়া হাওয়া সিংহের যায়। আছে। রামসোস পাইলাম না। না খাইছে আর ক্যাশে লইয়ে গেছে ওই হাওয়া সিংহ। কত বড় সাইজ ছিল? বড় কি হাওয়া সিংহ এরকম বড়। ওই গান একটা গপ্প ধান হ্যাঁ এখন চাল করো নাই না চাল এখন কি মোটা ধান দিলওয়ার এই ঐতিহ্যটা রাখছে। এই মাহফিলের সময় সকালের একবেলা খাওয়া, নাস্তা এগুলো করে, আর রাতের একবেলা খাওয়া রাতের একবেলা উইথ হুজুর। না কই আসতেছে আসতেছে পাশে একবার লেহাপড়া করেছে না পোলা পালতে লেহাপড়া করে জায়েদ গেছে রাজা গপ্প কে মুগো দাদাই তো সাইতো না বলা বললে বড় করুক। ওইটা স্টুপিড না করে যদি একসেটিয়া যদি 20টা বছর মাহফিলের মতন করতো, সব বন্ধ করে রাখে। একজন ইরানের মতন লাগে ওই সমস্ত কারণ বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের যে চরিত্র মানুষের মধ্যে যে নৈতিক ভেদাভেদ, নৈতিক কোনো আদর্শিক কোনো বৈষম্য, কোনো নাই, স্থিতি নাই। এখানে স্ট্রিক্টনেস দরকার। আর মানে রাষ্ট্রবিজ্ঞানীদের মত হচ্ছে যে এই ধরনের রাষ্ট্রের জন্য সবসময় একজন ডিক্টেটর দরকার। মুজিবও বাকশাল করছিল ওই সেন্সে যে এই দেশকে শাসন করতে হলে একটু শক্ত হাতে ধরতে হবে, কিন্তু বদনাম হয়ে গেছে। গণতন্ত্র নাই, গণতন্ত্র হচ্ছে একটা ট্যাবলেট। তাও এটা খাইতে খুব মজা, শুনতে খুব মজা। এই যে মামুনুল হকের মিছিলের সামনে যে মহিলা ক্ষমতায় যারা যায় তারা কেউ গণতন্ত্র পালন করে না। পালন করে না। হবে কি জানেন, পার্লামেন্টে জামাত যাবে, পার্লামেন্টে বিএনপি যাবে, ওই বিএনপি যখন বক্তৃতা দিয়ে শেষ করবে তখন জামাত উঠবে। উঠবে বলতে এইটা খারাপ, ওইটা ভালো না, এইটা মারামারি হবে পার্লামেন্টের মধ্যেই হবে। এবং এটা বাঙালিদের চরিত্র। রাস্তায় না ওখানে না হলে রাস্তায় হবে, আমার নাম লেখা আছে, ওইটা না হলে রাস্তায় হবে। আর কি হবে, খালি মিছিল হবে, রাস্তা আন্দোলন হবে। এরকম করতে করতে 5টা বছর কেমনে যাবে তার পাওয়া যাবে। শাহবাগ আটকাও, বিএনপি কে দেশ চালাতে দেবে না। শাহবাগ আটকাও, ওর সাথে আবার আওয়ামী লীগ হবে। আওয়ামী লীগের তখন কোনো ক্যারেক্টার থাকবে না, হয় দরকার হলে জামাতেও যাবে, এই আন্দোলন করবে তার সাথে জামাত ক্ষমতা এলো, বিএনপি টেকতে দেবে। আওয়ামী লীগের কিছু ভালো ইতিহাস, বিএনপি ডাক দিলে ফকিরাপুরের ওই মাথা হইতে হ্যাঁ কাকেলের মোড় পড়বে, তাদের কিছু ইও আছে, লোকারণ্য ভুলে গেছে অল্প দিনের মধ্যে। আবার ডাকবে। কারণ এই যে আপনার এই যে আপনার জুলাই সনদে কিন্তু জাতির পিতা হিসাবে শেখ মুজিবকে স্বীকৃতি দেওয়া আছে, ওইটা বদলাইতে পারে নাই। জুলাই সনদে জাতির পিতা হিসাবে শেখ মুজিবের কি দেওয়া তুমি বেলতলা বই রয়েছো, আমি এখানে বই রয়েছি। আমার সকালে শরীরটা খুব খারাপ ছিল, তুই চলে আইসিস, এরপরে তুই আমি বাড়ি ঢুকছি, এরপর আবার ওই যে এটা রেদাওয়ান যেটা খাইছি জাল কাটার জন্য, এটা তো লোক পায় না। আমি বাড়ি থাকলে একজন ধরে ফুটি আইন নিয়ে করাম যায়। ঠিক আছে, কিন্তু তুমি রাজাপুর পাঠাইলে না? রাজাপুর পাঠাইছি, এগুলো সবগুলো পাওয়া যায়।
হুজুরে তো বলছে ফোনে কি সোনালী মুরগি বলছে। আমি বাবুলের সাথে সালাম আলাইকুম। চেয়ার দিতে হবে আমি আরেকটা চেয়ার সবুজ ছবি কই আমি হইব না আমার আমাদের ঈদ হচ্ছে মনে হয় বুধবারের সম্ভাব্য, এরপরে বন্ধ হচ্ছে 19, 20, 21, 22, 23 সরকারি বন্ধ। তো 19 হলো বৃহস্পতিবার, এরপরে শুক্রবার 20, 21 শনিবার, 22, 23। আপনারা কি বন্ধের মধ্যে যাবেন নাকি আরেকটা আছে 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, সরি 26শে মার্চ, 26শে মার্চ এটা একটা বন্ধ। এই 26শে মার্চ পড়তেছে বৃহস্পতিবার, এটাও একটা আছে বৃহস্পতিবার, আর 27 তারিখ শুক্রবার। আপনারা কি ঈদের পরপরই নাকি 26 থেকে 27 পর্যন্ত অনেকে বলতেছে ঈদের ছুটিতে অনেকে আসে ঢাকা থেকে, আমরা তো চাই আমরা কিন্তু এই ওয়াজ মাহফিলে একটা ঢাকাস্থ যারা আছেন তাদের জন্য একটা মিলন মেলা আমি বলে থাকি। অনেকে সারা বছর আসতে পারে না, কিন্তু এই ওয়াজ মাহফিল উপলক্ষে ঢাকায় যারা আমরা অন্যান্য ভাইরা আছি সবাইকে আমরা দাওয়াত দিই এবং সবাই আসে, প্রায় ম্যাক্সিমাম। এর পূর্বে আমরা মাহফিলের কথা কি ভুলে গেছি? এই মাসেই তো আমরা প্রতি বছর ফেব্রুয়ারিতে আমরা মাহফিল করি, তাই না? তো এই মাহফিলটা কি হবে নাকি হবে না? যেহেতু সামনে নির্বাচন 12 তারিখ, তো আমরা আশা করি যে নির্বাচনের পরে, যেহেতু এখন মাহফিল দিলে এটা একটা গুরুত্ব হবে না, সবাই নির্বাচনের দিকে ছুটছে, অতএব আমরা মাহফিলের এই নির্বাচনের পরে হচ্ছে ঈদ, রমজান এবং তারপরে ঈদ, এই ঈদের পরে আমরা দিতে চাই। আপনারা কি সবাই রাজি আছেন? যদি একটু গরম পড়বে তারপরেও ভালো যে আমরা এটা যেহেতু কোরআনের তাফসীর, আর আপনাদেরকে আবারও বলছি আমাদের এটা কিন্তু মাহফিল না, ওয়াজ মাহফিল না। প্রতিবারই একটা বক্তব্য আসে যে আমরা বক্তা কেন বদলাই না, কারণ এই জন্যই যেটা ওয়াজ মাহফিল না, এটা হলো তাফসীরের কোরআন। আমরা দীর্ঘদিন ধরে চলে আসছি, পূর্বে আমার বাবা করে গেছেন 7 দিন, 6 দিন, 5 দিন ধরে ধারাবাহিকভাবে। তো আপনাদের কাছে অনুরোধ, যিনি বক্তা আমাদের রুহুল আমিন সাহেব,
উনি দীর্ঘদিন ধরে এই কোরআনের তাফসীর করে যাচ্ছেন এবং সাথে ওনার ছেলে এবং সেও বেশ মুজাহিদ, মাওলানা মুজাহিদ, সেও বেশ জনপ্রিয় হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে সে মানে পাচ্ছে, দাওয়াত পাচ্ছে আমাদের এই আশেপাশের এলাকা থেকে। তার বক্তব্য খুবই ভালো, আপনারাও তার শুভেচ্ছা ব্যক্ত করেছেন, প্রশংসা করেছেন। তো আলহামদুলিল্লাহ। তো এরপরেও আমরা বাইরের যদি দু একজন বক্তা পাই তাহলে আমরা ইনভাইট করবো এবং রাখবো আপনাদের মতামতের ক্ষেত্রে ইনশাআল্লাহ। এরপরে আগামী আমরা জুমার পরে সবাই ক্ষুধার্ত, বক্তৃতা করার কিছু নেই। আমি একটু বলি, আমার মেজো ভাই, আপনারা তাকে চেনেন, অনেকেই দেখছেন। উনি যখনই আমেরিকা প্রবাসী যখনই আসেন তখন দেশে একবার আসেন। ওনার জীবন শুরু হয়েছে মানে সেই করাচি থেকে, তারপরে সৌদি আরব, তারপরে আমেরিকা। প্রবাসী জীবনই তার, সে ঢাকায় কখনো স্থায়ী হয় না, সুযোগ হয় না। তো বাড়ি তাকে টানে, যখনই আসে বাড়িতে আসে। আপনার যাদের সাথে দেখা হচ্ছে দেখা হবে। উনি আমাদেরকে বলছিলেন যে আমি একটা কিছু করতে চাই। আমাদের আবার হয়েছে কি, যারা আমরা মৌলানা রহিম রহমতুল্লাহের সন্তান, আমাদের অনেক স্বাদ আছে কিন্তু আমাদের সাধ্য নাই। আপনারা আমাদের খুব কাছ থেকে চেনেন। আমার এই ভাই কানাডা থাকে, মনে করবেন ওরে বাবা কানাডা থাকে, হ্যাঁ এভাবে আমেরিকা থাকে। আসলে এখন তো পৃথিবী ছোট হয়ে গেছে, কানাডা আমেরিকা কে কি। মসজিদে তো মসজিদে যে লোক এখন শেয়ার কাটছে তাতে মসজিদে জায়গা হয় না, বিশেষ করে জুমা এবং ঈদের সময় জায়গা। তো তাদের যদি কিছু করতেই চায় তাহলে মসজিদের দোতলায় কাজটা করবে। আমাদের জাহিদ এমনি আব্দুল হালিম জাহিদকে হচ্ছেন আসলে ওই প্রথম আমাদেরকে প্রস্তাবটা দেয়। আমি এই জন্য জাহিদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। তো পরে বললাম যে তাহলে তো এই মসজিদ তো মসজিদ আল্লাহর ঘর নিঃসন্দেহে, কিন্তু কেউ না কেউ তো তৈরি করে। তো এটা তো সফি ভাইরা, আমাদের শানু ভাইরা এই মসজিদের যে একটা, এটা তাদের তৈরি, তাদের তো কথা বলতে। তখন আমাদের বশির ভাই, আমি বললাম যে আপনি কথা বলেন। বশির ভাই আমাদের সাথে কথা বলছেন এবং উস্তাদুল আসাদেজা মৌলানা শোয়েব আহমদ সাহেবের সাথে বলুন রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে কথা বলছেন। উনি খুবই খুশি হয়েছেন। উপস্থিত আমার তো একটা কথা বলবে, উপহার দিয়ে গেছে মসজিদ, উপহার দিয়ে গেছে কিন্তু রক্ষণাবেক্ষণ। একজন জায়নামাজ উপহার দিল, সে নামাজ পড়লো না জায়নামাজে, সে গামছার মতো জায়নামাজ ব্যবহার করলো, তাহলে কি জায়নামাজ তাকে উপহার দিলে গ্রহণ করা হইল? এটা কিন্তু মসজিদ উপহার দিয়ে গেছে। দোতলা মসজিদ আমাদের চাহিদা ছিল, আমরা এই জায়গায় কোরআনের হেফাজত হবে, নামাজ হবে, নকল ইবাদত হবে, এই উদ্দেশ্যে সে দিয়ে যথাযথ আমরা পালন করলাম না। এইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের করতে হবে। সেই উপহার যেটা আমরা গ্রহণ করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার এই উপহারটা আমরা গ্রহণ করে নিলাম, কিন্তু এইটাকে আমরা বাস্তবায়ন করার জন্য, এইটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, সংরক্ষণের জন্য, তার উপযোগী কর্ম করার জন্য, মসজিদের যে চাহিদা সেই উপযোগী কর্ম করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমরা সেইভাবে কাজ করছি, এই বলে আমার বক্তব্য শেষ। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু ওয়া হুয়াল আযীজ। আমি কোনো বক্তব্য দীর্ঘায়িত করার জন্য শুরু করেছি। আমার যে কথাটুকু বলা তারা বলে দিয়েছে যে এই আল্লাহ রহমতে আমাদের গরিব হোক, মধ্যবিত্ত হোক আর সম্পদশালী হোক, প্রত্যেকের ঘরের দরজা এখানে মসজিদ আছে, নামাজ পড়ার জায়গা আছে। তো শুধু অনুরোধ এতটুকুই যে এটা যেন নেহায়েত শুধু নামাজের জায়গায় ইসলামে দ্বীনের চর্চা করতে হয়। দ্বীনের চর্চা হচ্ছে কোরআনকে বোঝা, দ্বীনকে বোঝা। আল্লাহ এই দ্বীনকে বুঝতে বলছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আমি তোমাদের এই দ্বীনকে একটি নেয়ামত হিসেবে তোমাদের দিলাম, একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দিলাম। অতএব সেই পূর্ণাঙ্গ জীবন বুঝতে হলে
আমাদের একটা সেন্টার দরকার, একটা জায়গা দরকার, যেখানে কিছু আলোচনা হয়, মত বিনিময় হয়, একজন যে কোরআনকে বোঝে তার কথা বোঝা যায়, বা আমরা যেটা বুঝি না সেটা তাকে জিজ্ঞেস করতে পারি। সেই জন্য যেন একটা জায়গা, আমাদের সেই জায়গা সব জায়গায় নাই। অতএব এইটা আপনারা এই হেফাজত যেন আপনারা করেন। এটা নেহের শুধু নামাজের জায়গা না, এটা যেন একটা বোঝার জন্য, অথবা মানবিক অনেক সমস্যা আছে সেগুলোও এখানে আলোচনা করা। আমাদের এই সব মুসলিম ভাইরা আশেপাশে থাকে, তাদের দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বিভিন্ন ধরনের অনেক কঠিন সমস্যা আছে, সেগুলির সমাধানে এখানে বসে আমরা আলোচনার মাধ্যমে অনেক বুদ্ধি, অনেক জ্ঞান নিতে পারি। অতএব এটাও যেন সে কাজে ব্যবহার হয় আমার মনে হয়। তারপরে আল্লাহ রহমতে একটা হাফেজি কারখানা আছে, একটা লাইব্রেরি আছে। অতএব আপনারা এখানে আসবেন খোলা মনে, এবং কোনো রকমের কোনো রাজনৈতিক চর্চা যেন এখানে না হয়। খবরদার, ওই জামাত হবে না, বিএনপি হবে না, কি হবে, এর যেন কোনো ওই দিকে না যায়। দিনের চর্চা, দিনের শেখা, দিনকে জানার জন্য যেন সেই চেষ্টা। আমি আমার বক্তব্য দীর্ঘ করে ধরুন একটি কথা আমি বলি নাই, আসলে কথা তো অনেক। জাহিদ যখন প্রস্তাবটা দিল তখন আমি ভাইকে বললাম, আমি বললাম যে আপনার সুন্দর হয় তারা তুলসীর আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দে। আমরা যা কিছু পাঠ করলাম এর ফজিলত বরকত যা কিছু দান করেছেন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নাজমুলের বাইরে কেন তুই একটু করলেই কর
মেহরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি দাদা দাদি বাপুরি দাদা গলু মামা মামি শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র ছেলে ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মেহবিন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আরো এভাবে হাদিয়া বকশিশ করে দিলাম আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আমাদের পিতামাতার জীবনের গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ তাআলার কবরে বেহেশতে বিছানা বিছাইয়া দিন আল্লাহ খাস করে আল্লাহ মেজো ভাই আমেরিকা থেকে আল্লাহ এসেছে আল্লাহ আমাদের আশা ছিল আল্লাহ মসজিদ আল্লাহ দোতলা আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের মসজিদ হয়েছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ মেজো ভাইয়ের দিলে এই মকসুদকে পুরা করে দিন আল্লাহ একটু সাদা এই সিঁড়িটা উঠা যাবে না এই প্যাকেট দিতে পারো প্যাকেট লইয়া প্যাকেট দিতে পারো কমাই দে কি আছে দিবেন বলে এই না না ভাত কমাই দে ওটা দেন ও ভরে দিলে দিয়ে দেন মাছ না এটা মাঝে মাছ আছে একটু ভাত দেন কমাই দে না আবার গরম গরম মজা খুব মজা এই এটা এই প্লেট দাও কাটা মজা কোন প্লেট अंडा 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 আপনি সাপ রেডি দিবেন अंडा এই একটা চামচ দে না হাফ চামচ আছে না তো ছোট চামচ নাই না হাফ চামচ আছে আমি তো গেছি রোববার হবে না তো পোলাপান আসলে রোববার গেছি আজকে শুক্রবার রোববারে কিন্তু ঢাকায় গেছি হ্যাঁ এটা কইলাম না পরে বসি কয়েছে সবুজ চল আমরা বাইরে যাইতেছি আপনার কথা বলে মেজো ভাই যাইতেছে মিন্টু मिंटू আর মাসুদ খাবে না একসাথে আমাদের সাথে খাবে না একসাথে ড্রাইভার তারিখের ড্রাইভার কুষ্টিয়া পদ্মবীজ পাড়াইয়া হ্যাঁ পদ্মবীজে নিচ দিয়ে যে ট্রেন গেছে খুলনা তো এখন যায় না সিরাজগঞ্জে কাহিনী শেষ সিরাজগঞ্জের উপর দিয়ে যায় না ওপারে তো সিরাজগঞ্জ ওপারে সিরাজগঞ্জ না ওই ওপারে পড়ে যমুনা না এই তো যমুনা যমুনা ওইটা তো অনেক সময় লাগে ওইটা 7-8 সময় লাগবে হ্যাঁ তারিখ বলতে এই যে পদ্মা এই যে পদ্মা ব্রিজের নিচ দিয়ে যে ট্রেন লাইন ঢাকা থেকে একটা ট্রেন ছাড়ে এরকম ডেইলি একটা ছাড়ে আবার একটা আসে মানে এটা গন্তব্য কোথায় কুষ্টিয়া বেলামারা ওকে খুলনা যায় তো একটা খুলনা খুলনা ওইটাই তো খুলনা যায় কুষ্টিয়া থেকেই খুলনা যায় বাংলাদেশ তো ছোট্ট এটা হাতের মুঠে এসে গেছে I think বাড়িতে কেউ বসবাস করতেই পারে অথবা ফ্যামিলি রাখতে পারে ঢাকা থেকে এখন 3 ঘন্টা কুষ্টিয়া থেকে 4 ঘন্টা 4.5 ঘন্টা আরো সহজ আর কি বলতে চাইছিলেন স্যার পিরিজপুর থেকে 2.5 ঘন্টায় যায় ঢাকা এই যে পিরিজপুরের যে বাসগুলা আড়াই ঘন্টা 3.5 ঘন্টা আড়াই না 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা স্ট্রেট ঢাকা 3.5 ঘন্টা 3.5 ঘন্টা যদি না থামে 3.5 ঘন্টা এখানে 10 মিনিট যদি সময় দেয়। গাড়িতে আসে গাড়ি তো আসতে পারে কিবা তো বলে ওই যে কি বাস না না আমি যদি কেউ যদি গাড়ি নিয়ে আসে পার্সোনাল না এটা পারবে না এরা বরং আসতে যায় আমাদের এই শুনেন আমাদের আসতে দেখো না বাস অনেক স্পিডে যায় হ্যাঁ এইগুলা প্রাইভেট গুলা আস্তে আস্তে যায় রাস্তায় যেতে হয় আর
বাসগুলা প্রাইভেট গুলো সমস্যা আছে, ক্যামেরা নিয়ে দাঁড়াই থাকে গাছের তলায়। প্রাইভেট গুলো একটির উপরে দিলেই কেস। গতবার আমার বড় কেস খাইছে না আমি যখন প্রথম আই গাড়ি লইয়া আমি ছিল না যাওয়ার সময় যে এই কাগজ আটকে দিল ওখানে একটা সেন্টার আছে যে ওরা দেখতে পারে, হ্যাঁ, দেখতে পারে। সব ধরা পড়ে যায়। কিন্তু বাসওয়ালাদের ওরা যদি 120ও চালায় কিছু বলে না না। আমি এই যে করে হয় ওদের প্যাসেঞ্জার ওদের একটা নির্দিষ্ট সময় ওইখানে ওদের মনিটরিং হচ্ছে তারপরও আবার কি তারপর ওরা কেস খায় ওদের অফিসে পাঠাই মানে ওদের আচ্ছা এই হয় কেন? জি। হয় কেন?